ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, নিঃশর্ত আত্মসমর্পণের ডাক ট্রাম্পের, ছাড় না দেবার হুঁশিয়ারি তেহরানের। উপসাগরীয় দেশগুলোর সুপেয় পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার পাশাপাশি ভয়াবহ সংকট তৈরির আশঙ্কা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে 2 শিশুসহ নিহত কমপক্ষে 10, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বহু মানুষ উদ্ধার। এবং 9 মে সহিংসতার মামলায় পিটিআইয়ের 47 নেতাকে কারাদণ্ড, দণ্ডিতদের মধ্যে রয়েছেন দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের সংঘাতের মাত্রা এখন বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার পাশাপাশি লেবানন, কুয়েত এবং কাতারেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। প্রথমবারের মতো তেহরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে না দেবার হুঁশিয়ারি ইরানের। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন তিনি। যতক্ষণ না ইরানের সামরিক বাহিনী ধ্বংস হচ্ছে বা বর্তমান নেতৃত্ব ক্ষমতাচ্যুত হচ্ছে, ততক্ষণ এই লড়াই থামবে না। এক পর্যায়ে দেশটিতে আত্মসমর্পণ করার মতো কোনো নেতা অবশিষ্ট থাকবে না। আর যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় শত্রুদের জন্য কোনো রকম ছাড় না দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া প্রতিবেশী ভাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায় উল্লেখ করে শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে বলেও সতর্ক করেন তিনি। যারা ইরানকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেয়া হবে। এদিকে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পুরো রাজধানী জুড়ে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের মূল লক্ষ্য ছিল ইরানি সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর আগে বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত 4 জন নিহত হয়। ইমরুল হাসান, আরটিভি। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি শুধু জ্বালানি খাতেই নয়, উপসাগরীয় দেশগুলোর পানি ও খাদ্য নিরাপত্তাকেও বড় ঝুঁকিতে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, পারস্য উপসাগর উপকূল জুড়ে থাকা শত শত পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট হামলার শিকার হলে কয়েকদিনের মধ্যেই ভয়াবহ সংকট তৈরি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ইরানের সাথে চলমান যুদ্ধে সম্প্রতি দক্ষিণ উপকূলীয় পারস্য উপসাগরে অবস্থিত কাশেম দ্বীপের একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলার ফলে অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি ক্ষতির মুখে পড়েছে অঞ্চলের 30টির বেশি গ্রামের বাসিন্দারা। ফলে ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চলে। তেল ও গ্যাস স্থাপনার পাশাপাশি এখন ঝুঁকিতে পড়েছে সুপেয় পানির গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেননা এই অঞ্চলের বেশিরভাগ দেশেরই ভূগর্ভস্থ পানির অপর্যাপ্ততা রয়েছে। পারস্য উপসাগরের উপকূল জুড়ে রয়েছে 400-র বেশি পানি লবণমুক্তকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট। এসব স্থাপনায় উৎপাদিত মিঠা পানি শিল্প কারখানা, পর্যটন খাত, উদ্যান এবং স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী পানি লবণমুক্তকরণ সক্ষমতার প্রায় 60% রয়েছে উপসাগরীয় অঞ্চলে। দেশভেদে এই নির্ভরতা আরও বেশি। সংযুক্ত আরব আমিরাতে সুপেয় পানির 42%, ওমানে 86%, কুয়েতে প্রায় 90% এবং সৌদি আরবে 70%ই আসে ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে সৌদি আরবের মতো দেশগুলো ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ভান্ডার দ্রুতই শেষ হয়ে যায়। ফলে 1960 ও 70 দশক থেকে ব্যাপক হারে ডিস্যালিনেশন প্ল্যান্ট নির্মাণ শুরু হয়। বর্তমানে এসব স্থাপনা উপসাগরীয় অর্থনীতির অপরিহার্য অংশে পরিণত হয়েছে।
শুধু মানুষের পানির চাহিদাই নয়, শিল্প খাতেও বিপুল পরিমাণ মিঠা পানির প্রয়োজন পড়ে। বিশেষ করে পেট্রোকেমিক্যাল, রিফাইনারি ও উৎপাদন শিল্পগুলো অত্যন্ত পানি নির্ভর। ফলে এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে পুরো অর্থনীতির কাঠামোর উপর চাপ পড়তে পারে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় কয়েকটি দেশ কিছু কৌশলগত খাদ্য মজুদ গড়ে তুলেছে। তবে ছোট দেশগুলোর ক্ষেত্রে ডিস্যালিনেশন প্ল্যান্ট বা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটলে কয়েকদিনের মধ্যেই সংকট দেখা দিতে পারে। যদিও এখন পর্যন্ত ইরান সরাসরি অন্য দেশের পানি ব্যবস্থাপনাকে লক্ষ্য বানায়নি, তবে যুদ্ধের পরিস্থিতি আরও তীব্র হলে উপসাগরীয় অঞ্চলের পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল মালেক, RTV। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের নতুন করে আলোচনায় ইরানের ড্রোন প্রযুক্তি। বিশেষ করে হাদিদ 110 কামিকাজি নামের এই ড্রোন নিয়ে চলছে আলোচনা। উচ্চগতি, রাডারে কম ধরা পড়া এবং আত্মঘাতী আক্রমণে সক্ষম সহ আরও বিশেষ কিছু কারণে আলোড়ন তৈরি করেছে এই ড্রোনটি। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এটি ইরানের তৈরি এক আত্মঘাতী ড্রোন, যা দূরপাল্লা আঘাত হানতে সক্ষম। হাদিদ 110 কামিকাজি ড্রোনটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে তা নিজেই লক্ষ্যবস্তু শনাক্ত করে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়। বিশেষজ্ঞরা বলছেন, আকারে ছোট হলেও এটি দীর্ঘ সময় আকাশে ঘোরাফেরা করতে পারে এবং একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের পর বিস্ফোরণের মাধ্যমে আঘাত হানে। ফলে সামরিক স্থাপনা, রাডার স্টেশন কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করা সহজ হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকদের মতে, কম খরচে তৈরি হলেও এ ধরনের ড্রোন প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দীর্ঘদিন ধরেই ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করছে, যেখানে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের নজরদারি ড্রোন। পাশাপাশি হামলার জন্য রয়েছে একাধিক মডেল। এই ড্রোনের বিশেষত্ব হলো ড্রোনটি জেট ইঞ্জিন চালিত, তাই এর গতি ঘন্টায় প্রায় 510 থেকে 517 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটি ইরানের অনেক পুরনো ড্রোনের তুলনায় বেশ দ্রুত, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে শনাক্ত ও ধ্বংস করার সময় পায় না। রাডারে কম ধরা পড়ায় এর বিশেষ কোণাকৃতি নকশা রাডারের প্রতিফলন কমাতে সাহায্য করে, ফলে শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না। এটি লক্ষ্য খুঁজে বের করে আত্মঘাতী আক্রমণ করে, যা লক্ষ্যবস্তুতে সরাসরি গিয়ে বিস্ফোরিত হয়। সাধারণত রাডার স্টেশন, কমান্ড সেন্টার বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জন্য এটি ব্যবহার করা হয়। এর পাল্লা প্রায় 350 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এর ড্রোন প্রায় 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং প্রায় 30 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এছাড়া রানওয়ে ছাড়াই ড্রোনটি লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়, তাই যুদ্ধক্ষেত্রে দ্রুত ব্যবহার করা সম্ভব হয়। এই ড্রোনের সবচেয়ে বড় শক্তি হলো উচ্চ গতি, কম রাডার সিগনেচার এবং দ্রুত আঘাত করার সক্ষমতা, যা আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় এক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধের কৌশলে এই ড্রোন এখন গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে, যা বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধে আরও বড় ভূমিকা রাখতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে ইরান। এ অবস্থায় প্রশ্ন আসছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিস্তৃতি নিয়ে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কতগুলো ঘাঁটি আছে, কার সক্ষমতা কেমন, তার বিশ্লেষণ করতে চেষ্টা করেছেন সহকর্মী আব্দুল মালেক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অঞ্চলটির অন্তত 12টি দেশে মার্কিন ঘাঁটি রয়েছে প্রায় অর্ধশত, যার বেশিরভাগই সৌদি আরব, কুয়েত, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে অবস্থিত। এর মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, এমনকি উপসাগরীয় জলসীমায় মোতায়েন রয়েছে যুদ্ধজাহাজও। মধ্যপ্রাচ্যের এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় 40,000 মার্কিন নাগরিক অবস্থান করছে। প্রয়োজন ভেদে যে সংখ্যা কম বেশি হয়ে থাকে। পাশাপাশি আছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান ও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ।
এ অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এখানে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। ইরানে অভিযান পরিচালনার সময় এ ঘাঁটি বড় ভূমিকা পালন করেছে। গুরুত্বপূর্ণ অবদান ছিল অতীতের ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সময়ও। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর, যা এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় নৌশক্তির অংশ। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনী এখান থেকে নিয়ন্ত্রিত হয়। প্রায় ৯,০০০-এর মার্কিন সেনা মোতায়েন থাকে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে কুয়েতে। এর মধ্যে রয়েছে ক্যাম্প আরিফজান, আলী আল সালেম বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি ঘাঁটি। এই আলী আল সালেম বিমান ঘাঁটিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮৬তম এয়ার এক্সপিডিশনারি উইং। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আল ধারফা বিমান ঘাঁটির মতো শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি। এই ঘাঁটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশনে সাহায্য করে। এছাড়া তুরস্ক, জিবুতি, সিরিয়া, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি। তবে যথেষ্ট প্রতিরক্ষা করতে না পারায় এরই মধ্যে ইরান প্রায় প্রতিটি ঘাঁটিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বিশেষ করে রাডার, থার্ড প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা সরঞ্জাম ধ্বংস হয়েছে ইরানের ড্রোন ও মিসাইল হামলায়। তাই এবারের ইরান যুদ্ধে এতগুলো ঘাঁটি থাকা সত্ত্বেও এ অঞ্চলে যথেষ্ট ভঙ্গুর দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে। আব্দুল মালেক, RTV। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে 2 শিশুসহ কমপক্ষে 10 জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে দেশটির খার্কিভ অঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, হামলায় 5তলা ভবনের প্রথম তলা থেকে 5ম তলা পর্যন্ত পুরো প্রবেশপথটি ধসে পড়ে, যার ফলে বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে উদ্ধারকর্মীরা আহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ান বাহিনী কিয়েভ ও অন্যান্য অঞ্চলের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে 29টি ক্ষেপণাস্ত্র এবং 480টি ড্রোন নিক্ষেপ করেছে। এতে দেশব্যাপী কমপক্ষে 7টি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। 2023 সালের 9 মে পাকিস্তানে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় পাকিস্তান তেহরিকে ইনসাফের 47 জন নেতাকর্মীকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডিতদের মধ্যে রয়েছেন দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত 2023 সালের 9 মের দাঙ্গা ও সহিংসতার মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফের 47 জন নেতাকর্মীকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন। রোববার আদালতের বিচারক আমজাদ আলী শাহ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পিটিআইয়ের শীর্ষ নেতা ওমর আইয়ুব, জারতাজ গুল, মুরাদ সাইদ, শিবলি ফারাজ, শাহবাজ গিল এবং হাম্মাদ আজহার। এছাড়া কানওয়াল সোজাব, জুলফি বুখারি ও উসমান সাইদ বাসরা সহ অন্তত 15 জন কেন্দ্রীয় নেতাও এই রায়ের আওতায় পড়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব নেতা 9 মের সহিংসতার মূল পরিকল্পনাকারীদের মধ্যে ছিলেন। দাঙ্গার সময় রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্স গেট, হামজা ক্যাম্প ও আর্মি মিউজিয়াম সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলায় তারা সরাসরি জড়িত ছিলেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে 5 লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত। এর আগে মামলার বিভিন্ন শুনানিতে এই 47 জনকেই পলাতক ঘোষণা করা হয়েছিল। ফলে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের বিরুদ্ধে পৃথকভাবে বিচার কার্যক্রম পরিচালনা করে আদালত এই রায় দেন। 2023 সালের 9 মে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার মামলায় শুরুতে ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশি সহ মোট 118 জনকে অভিযুক্ত করা হয়েছিল। আরাফাত ইয়াসার, RTV। আবারও মামলা জটিলতায় জড়ালেন ব্রাজিলিয়ান ফুটবল সেন্সেশন নেইমার জুনিয়র। এবার অতিরিক্ত কাজ করানোর অভিযোগ তুলে নেইমারের বিরুদ্ধে মামলা করে বসলেন তারই শেইফ। ব্রাজিলিয়ান গণমাধ্যম মেট্রোপলিস এই খবর নিশ্চিত করেছে, তবে শেইফের নাম প্রকাশ করেনি তারা। এদিকে বিষয়টি নিয়ে নেইমারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম।
সময়টা মোটেই ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে আছেন অনেকদিন। মাঠে ফিরলেও ছন্দে আছে ঘাটতি। হলুদ জার্সিতে মাঠে ফেরার তীব্র চেষ্টায় এই ব্রাজিলিয়ান সেনসেশন খারাপ সময়ে কিছুদিন পর পর পাচ্ছেন দুঃসংবাদ। এবার এক অদ্ভুত মামলায় জড়িয়েছেন তিনি। কাজের অতিরিক্ত চাপ ও ওভারটাইম করানোর অভিযোগে নেইমারের বিরুদ্ধে মামলা করেছেন তারই বাসার রাঁধুনি, এমন খবর দিয়েছে ব্রাজিলের গণমাধ্যম মেট্রোপলিস। গণমাধ্যমটি মামলার বিষয়ে জানালেও গোপন রেখেছে সেই শেইফের নাম পরিচয়। তবে জানিয়েছে প্রতিদিন অন্তত 15 থেকে 16 ঘন্টা কাজ করানো হয় তাকে, যা কিনা তার চুক্তির পরিপন্থী। এই রাঁধুনি বা শেফের এজেন্সিও নিশ্চিত করেছে বিষয়টি। রাঁধুনিকে অতিরিক্ত কাজ করানো হলেও তার পারিশ্রমিক ঠিকই পরিশোধ করা হয়েছে, এমনকি তার বেতনের বাইরে অতিরিক্ত বোনাসও প্রদান করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। তবে এ বিষয়ে নেইমারের আইনজীবীদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। মাহফুজুল ইসলাম, RTV। শৈল্পিক ধারা সিনেমা থেকে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার জনপ্রিয় মুখ তিনি। বলিউড তো বটেই, তাকে দেখা গেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে। অভিনয় করেছেন 500-এর বেশি সিনেমায় তিনি অনুপম খের। 2004 সালে যার ব্যাংকে ছিল মাত্র 400 টাকা, এখন তিনি 450 কোটির মালিক। এই অর্থ ও নাম তৈরির পেছনে অনুপমের ছিল দীর্ঘ সংগ্রাম, জানাচ্ছেন মারজান ইভান। 4 দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন অনুপম খের। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এক ছেলে। বাবা বন বিভাগের সাধারণ এক কেরানি ছিলেন। 2000 সালের শুরুর দিকে তিনি টেলিভিশন প্রযোজনায় বড় কিছু করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হয়। ফলে তার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 400 টাকা অবশিষ্ট থাকে। পরিবার চালাতে তাকে ঋণ নিতে হয়। সুদের চাপ ক্রমেই বাড়ছিল। সুদের পরিমাণ বেড়ে যাওয়ায় তার বাড়ি ও অফিস দুটোই বন্ধক রাখা ছিল। मेरी जीवनी पर आधारित है, मेरे जीवन के उतार चढ़ाव पर आधारित है। तो एवरी टाइम आई डू दैट प्ले, आई गो थ्रू माई होल लाइफ, राइट फ्रॉम माई चाइल्डहुड टू वेयर आई एम टुडे। এই কঠিন সময়েও অনুপম খের একের পর এক বড় ছবির সাথে অভিনয়ে যুক্ত থাকার চেষ্টা করেন। ধীরে ধীরে তিনি আবার নিজের অবস্থান গড়ে তুলতে সক্ষম হন। বর্তমানে অনুপম খেরের সম্পদের পরিমাণ প্রায় 450 কোটি টাকা। একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি সাধারণত 5 থেকে 7 কোটি পারিশ্রমিক নেন। প্রতি বছর তার আয় 40 কোটি টাকার কাছাকাছি বলেও জানা যায়। মারজান ইভান, RTV। দর্শক, এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।